নমস্কার, চ্যানেল 24/7 আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে ফার্স্ট নিউজ নিয়ে সঙ্গে রয়েছে বিনোদ। প্রথমেই চোখ রাখবো ফার্স্ট নিউজে। ভেঙে পড়েছে দেশের অর্থনীতি, বিদেশি মুদ্রা ভান্ডার প্রায় শূন্য। তাই পরিস্থিতি সামাল দিতে সমস্ত অপ্রয়োজনীয় বিলাসী পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান। করোনা মহামারী, অপশাসন ও ঋণের ভারে পাকিস্তানের অর্থনীতি কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছে। জোর ধাক্কা খেয়েছে পণ্য উৎপাদন এবং রপ্তানিতে, ফলে তলানিতে ঠেকেছে বিদেশি মুদ্রা ভান্ডার। ফলে খাবার থেকে ওষুধ সবকিছুরই দাম ভয়ানক হারে বৃদ্ধি পেয়েছে। এহেন পরিস্থিতিতে খাদ্য এবং ওষুধের মতো জরুরি পণ্যের যোগান বজায় রাখতে সমস্ত অপ্রয়োজনীয় বিলাসী পণ্য আমদানি নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। পাকিস্তানের সেনাঘাঁটি তৈরি করতে চায় চীন। বেজিং এর যুক্তি করাচি ইউনিভার্সিটিতে হামলার পর পাকিস্তানে কর্মরত নাগরিকদের সুরক্ষার জন্য লাল ফৌজের উপস্থিতির প্রয়োজন রয়েছে। এদিকে বন্ধু কমিউনিস্ট দেশটির এহেন পরিস্থিতিতে রীতিমতো চাপের মুখে পড়েছে পাকিস্তানের সম্প্রতি ক্ষমতায় আসা শাহবাজ শরীফের সরকার। কারণ চীনকে সেনাঘাঁটি তৈরির অনুমতি দিলে ভারত, আমেরিকা ও পশ্চিমে দেশগুলির রোষের মুখে পড়তে হবে ইসলামাবাদকে। প্রায় 3 মাস ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। ইউক্রেনের বিভিন্ন এলাকার দখল নিতে রাশিয়া প্রচুর উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার ইতিমধ্যে করে ফেলেছে। আর কিছু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা তারা এখনো চালিয়ে যাচ্ছে। এবার নতুন এক ধরনের অস্ত্রের পরীক্ষা করল রাশিয়া। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ জানিয়েছেন তারা এক নতুন লেজার অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে ফেলেছেন। বরিসভের বক্তব্য অনুযায়ী এই অস্ত্র দেশের কৃত্রিম উপগ্রহকে অন্ধ করে দিতে পারে এবং ড্রোনকে ধ্বংস করে দিতে পারে নিমেষে। খাদ্য সংকটের মুখে পড়তে চলেছে বিশ্ব। তার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে কিভ মস্কো সংঘাত। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে এরকমই ঠিক তথ্য। সমীক্ষায় দাবি 2020 সাল থেকে কোভিডের প্রকোপে বিশ্বজুড়ে বহু মানুষ কাজ হারিয়েছেন। পাশাপাশি কমেছে চাষাবাদ থেকে বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদনও। জলবায়ু পরিবর্তন এবং একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে চাষাবাদ মার খেয়েছে। তাই সারা বিশ্ব ইতিমধ্যেই খাদ্য সংকটের সীমানায় এসে দাঁড়িয়েছে। আর কোভিড পরিস্থিতির সামান্য উন্নতির কারণে বিশ্ব সবেমাত্র ঘুরে দাঁড়ানোর পরপরই কিন্তু দেখতে পাচ্ছি আমরা চলতি বছরের 24 ফেব্রুয়ারি কিভের উপর আঘাত হানে মস্কো। আর এই সংঘাত সারা পৃথিবীতে খাদ্য সংকটের সম্ভাবনা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে বলেই কিন্তু উঠে এসেছে সমীক্ষায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কনাসেনকোভ বলেন, 16 মে থেকে আজভস্টাল কারখানায় লড়াই চালিয়ে যাওয়া আজভ রেজিমেন্টের 2439 নাৎসি সৈনিক আত্মসমর্পণ শুরু করে। শুক্রবার অস্ত্র ফেলে দিয়েছে ওই কারখানায় লুকিয়ে থাকা শেষ 531 জন ইউক্রেনীয় সেনা। আত্মসমর্পণ করেছে আজভ রেজিমেন্টের কমান্ডারও। তাকে মারিউপোলের জনতার হাত থেকে বাঁচাতে একটি সামরিক গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আজভস্টাল কারখানার নিচে থাকা বাংকারগুলি এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি আরও জানান, আজভস্টালে লড়াইয়ের শেষ হওয়ায় কথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধের গতি কিছুটা কমতেই ইউক্রেন পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে বিশ্বের ধনীতম দেশগুলির গোষ্ঠী G7। ইউক্রেনের প্রতিবাদ ফের উঠে এলো ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই উৎসবে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছিলেন। আজ বাইরের লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন এক তরুণী। দেখা গেল তার গায়ে আঁকা ইউক্রেনের পতাকা, তার উপরে ইংরেজিতে লেখা আমাদের ধর্ষণ করা বন্ধ করো। এছাড়া তার শরীর জুড়ে রক্তের মতো করে লাল রঙের ছোপ। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে যান। জেলেনস্কি আগেই বলেছিলেন রুশ সেনাদের হাতে ইউক্রেনের কয়েকশো নারী ধর্ষিত হওয়ার খবর পেয়েছেন তদন্তকারীরা। রেহাই পায়নি শিশুরাও। কয়েদি হিসেবে জেলের জীবন শুরু কংগ্রেস নেতা নবজোৎ সিং সিধুর। অনিচ্ছাকৃত খুনের মামলায় 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড হয়েছে তার। আজ সাজা শুরুর প্রথম দিনই জেলের খাবার খেতে অস্বীকার করলেন তিনি। জানা গিয়েছে 10 বারাকে তাকে রাখা হবে, যেখানে খুনে দোষী সাব্যস্ত 8 জনের সঙ্গে থাকতে হবে সিধুকে। আর সেই সঙ্গে ঘুমোতে হবে সিমেন্টের তৈরি বিছানায়। জেলে প্রবেশ করতেই কংগ্রেস নেতাকে 4টি কুর্তা আর পাজামা দেওয়া হয়েছে। 2টি পাগড়ি, একটি কম্বল, 3টি অন্তর্বাস এবং 2টি তোয়ালে, একটি মশারি, খাতা, পেন, 1 জোড়া জুতো, 2টো বিছানার চাদর এবং 2টি বালিশের কভার। এছাড়াও তার ছেলে রয়েছে জামা কাপড় রাখার ছোট আলমারি এবং একটি চেয়ার টেবিল। অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বন্যার কবলে কমপক্ষে 7 লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে 29। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির রিপোর্ট অনুযায়ী অসমের প্রায় 29টি জেলায় বন্যার প্রভাব পড়েছে, যার মধ্যে নগাঁও, হোজই এবং কাছাড় এবং পাশাপাশি এটা জানা যাচ্ছে দাবাংয়ের অবস্থা সবচেয়ে করুণ। নগাঁও জেলায় কমপক্ষে 3,36,000 মানুষের বসবাস এবং যেটা জানা যাচ্ছে যে আবার কাছাড় 1,64,000
হোজায় 1,11,000 এবং দারাঙে অন্তত 52,709 জন মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত। ঘর ছাড়া অসময়ে লক্ষ লক্ষ মানুষ। রেল লাইনে রাত কাটাচ্ছে অন্তত 500টি পরিবার। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি পেশ হওয়া গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানতে পারেছে আরব সাগরে বিশাল পরিমাণের মাদক পাচার হতে চলেছে। বেশ কয়েক মাস ধরে চলা অনুসন্ধানের পর তদন্তকারীরা নিশ্চিত হন যে মে মাসে তামিলনাড়ু উপকূল থেকে 2টি নৌকা আরব সাগরের নির্দিষ্ট একটি জায়গায় আসবে, আর সেখানে নৌকাগুলিতে বিশাল পরিমাণে হেরোইন বোঝাই করা হবে। সেই মতো পাচার চক্রের কোমর ভাঙতে 7 মে থেকে অপারেশন খোঁজবিন নামের অভিযান শুরু করে ডিআরআই ও উপকূল রক্ষা বাহিনী। গত বুধবার লাক্ষাদ্বীপের কাছে নৌকা দুটি আটক করে প্রায় 218 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1,526 কোটি টাকা। তুমুল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নামছে। বিভিন্ন অংশ ভেঙে পড়েছে খাদের ধারে রাস্তার প্রাচীরে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাখণ্ডের যমুনা নেত্রীতে আটকে পড়েছেন প্রায় 10,000 পুণ্যার্থী। আশ্রয়ের অভাবে তাদের বড় অংশই যমুনা নেত্রীগামী রাস্তার উপর রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং তুমুল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নামছে। বিভিন্ন অংশ ভেঙে পড়েছে খাদের ধারে রাস্তার প্রাচীরে। আর এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা না হলে বড় ধরনের অঘটনের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আমার বাবা ছিলেন এক দূরদৃষ্টি সম্পন্ন নেতা, যার নীতি সাহায্যে আধুনিক ভারতের গঠনে সাহায্য করেছিল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার সময় এই কথা জানালেন ছেলে রাহুল গান্ধী। 1991 সালের 21শে মে এলটিটি আত্মঘাতী জঙ্গি হামলায় প্রয়াত হন রাজীব। দেখতে দেখতে 3 দশক পেরিয়ে গেলেও আজও সেই ভয়াবহ মামলার দুষ্কৃতি ভুলতে পারেনি দেশ। শনিবার রাজীবের মৃত্যুবার্ষিকীতে রাহুল গান্ধী ও অন্য কংগ্রেস নেতাদের পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মহেন্দ্র সিং ধোনি যে ঠিক কি ধাতু দিয়ে তৈরি কে জানে। যে বয়সে ক্রিকেটার বানপ্রস্থে চলে যান, কোচিংকে পেশা হিসেবে বেছে নেবে কিনা ভাবে, সেই বয়সে পৌঁছেও কিনা তিনি খেলে যাবেন, অধিনায়কত্ব করবেন। পাশাপাশি যারা জানা যাচ্ছে যে আর সেটাও ফিটনেস ফর্ম ধরে রেখে ঠিক করেছেন এবং সঠিক ভাবছেন। মহেন্দ্র সিং ধোনির আইপিএল ক্যারিয়ার মোটেও এবছর শেষ হয়ে যাচ্ছে না। আগামী আইপিএলেও তিনি থাকবেন, নামবেন চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে এবং অধিনায়কত্ব করবেন তিনি। সৌরভের বাড়ি মানেই বেহালার বিএন রায় রোডের মা মঙ্গলচণ্ডী ভবনকেই সকলে বোঝেন। তবে সম্প্রতি তিনি লোয়ার লাউডন স্ট্রিটে নিজাম প্যালেসের একেবারে কাছে একটি দ্বিতল বাড়ি কিনেছেন। 23.6 কাঠা জমির উপর তৈরি বাড়িটির দাম নাকি 40 কোটি টাকা। তবে এই দ্বিতল ভেঙে নতুন করে নিজের মতো বিল্ডিং বানাবেন সৌরভ। রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা অবশ্য এই জমিতে সৌরভকে বহু বিল্ডিংয়ের পথে না হেঁটে বাংলো বানানোর পরামর্শ দিচ্ছেন। জনবহুল এলাকায় হলেও বাড়িটি ওই রাস্তার শেষ প্রান্তে হওয়ায় শহরের বুকেও কোলাহল মুক্ত থাকতে পারবেন সৌরভ ও তার পরিবার। বেলা শুরু দেখে মুগ্ধ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। ছবিটার মধ্য দিয়ে এই গভীর বিষয়কে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে আমার মনে হয় সব রকমের দর্শকই তা গ্রহণ করবেন। আমার বাপি সৌমিত্র চট্টোপাধ্যায়কে পর্দায় দেখছি যখন, মনে হচ্ছে যেন ওকে ছুঁয়ে দেখতে পাচ্ছি। বাপিকে যতবার পর্দায় দেখছিলাম ততবারই মনে হচ্ছিল এই সিনেমাটা একটা মাস্টার ক্লাস। এত সূক্ষ্ম এবং এত প্রাণ ছুঁয়ে যাওয়া অভিনয় সত্যি ভাবা যায় না। আমি জানি উনি আমার বাবা, কিন্তু প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন বিশ্বনাথ সরকারকে দেখতে পাচ্ছি, তার সাথে একাত্ম হতে পারছি। প্রযুক্তি নেশায় হারিয়ে যাচ্ছে শৈশব কৈশোর। ঘন্টার পর ঘন্টা মোবাইলে মগ্ন থাকছেন তারা। বাইরের জগৎ নিয়ে যেন তাদের কোনো হুঁশই নেই খেলাধুলায় মন। সন্তানদের এই মোবাইলের নেশা নিয়ে চিন্তিত অভিভাবকরা নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সমাধানের উপায় বাতলে দিলেন অভিনেত্রী। আমার ছেলের গেমের নেশা মারাত্মক, কিছু বললেই রেগে যায়, বুঝতে পারছি না কিভাবে গেমের নেশা ছাড়বো। অমৃতা মুখোপাধ্যায় নামের এক মহিলা লেখেন শুভশ্রীকে। তারই উত্তরে শুভশ্রী লেখেন, 3 জুন মুক্তি পাচ্ছে হাপচি গাপচি। চলে আসুন বাচ্চাকে নিয়ে ছবিটা দেখতে। কথা দিচ্ছি আপনাদেরকে, মোবাইল থেকে দূরে থাকবে আপনার সন্তান। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া কিছু কিছু জায়গাতে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা। প্রভাবতী একটু বাড়বে। 21 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তার সাথে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। 22 থেকে 23 তারিখ এই সময়টাতে প্রভাবটা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাবে। দর্শক বন্ধু, এখনকার মতো ফার্স্ট নিউজ এই পর্যন্তই। আপনারা দেখতে চ্যানেল 24/7।
টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।